টাকা নেওয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নেই বলছে বেক্সিমকো, আরও ৮৩ মৃত্যু। করোনাকালে সংক্রমণের শঙ্কায় স্বজনহীন অন্তিম যাত্রা, দাফন সৎকারে স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনেও রাজধানীতে চলছে যানবাহন, শপিং মল খুলছে কাল, শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। ১৬ বুথে ব্র্যাকের অ্যান্টিজেন টেস্ট, ৩০ মিনিটেই ফলাফল। প্রথম দিনে ১০৬ জনের নমুনা পরীক্ষা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে এছাড়াও থাকছে ক্যান্ডি টেস্টে প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, করুণারত্নে রেকর্ড করার ডাবল সেঞ্চুরি। করোনা ভাইরাসের ১.৫ কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে টাকা দেওয়া হয়েছে। টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। শনিবার কুর্মিটোরা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর নাজমুল হাসান পাপন সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, ১.৫ কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনও ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা। যেটা বলা হচ্ছে যে ওরা আমাদেরটা পুরো ৫০ লক্ষ রেডি করে রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই। ওদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পারমিশনের জন্য অপেক্ষা করছে। গত মাসে ৫০ আসার কথা ছিল, ওরা দিয়েছে ২০। এই মাসে এখনও দেয়নি। আমার কথা হচ্ছে যে আমরা যেই টাকা সরকার অগ্রিম টাকা দিয়ে যেটা পে করেছে, এইটা আটকানোর কোনোভাবেই তারা পারে না। টাকা নিয়ে দেবে না, এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। করোনায় ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৮৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ১০,৯৫২। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ১৩.১১%। এদিকে একদিনে নতুন শনাক্ত ২,৬৯৭ জন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে করোনা শনাক্তের ১১২তম দিনে ৮৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত ২,৬৯৭ জন। এ পর্যন্ত এ সংখ্যা ৭,৪২,৪০০ জন। নতুন ৫,৪৭৭ জন সহ সুস্থ হয়েছে ৬,৫৩,১৫১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমেছে ১৩.১১%। এ পর্যন্ত শনাক্ত ১৩.৯৫%। সুস্থতার হার ৮৭.৯৮। মৃত্যুর হার ১.৪৮%। দেশে এ পর্যন্ত করোনায় নমুনা পরীক্ষা হয়েছে ১/২ কোটিরও বেশি। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় জীবন বাস্তবতাকে ভাবলেশহীন করেছে অনেকখানি। এমনকি চিরপ্রস্থানেও আপনজন থাকছে না অনেক ক্ষেত্রে। সংখ্যার বিবেচনায় করোনাকালের আগের তুলনায় মোট মৃত্যু সংখ্যায় খুব হেরফের নেই। তবে সংক্রমণের সংখ্যা মানুষের শেষ যাত্রাকে করেছে স্বজনহীন, নিঃসঙ্গ। এমন পরিস্থিতিতে দাফন ও সৎকারের দায়িত্ব নিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। মানুষের অন্তিম যাত্রার খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন রুমি তালুকদার। অ্যাম্বুলেন্সের সাইরেন এখন আর অনাগত শিশুর আনন্দবার্তা ঘোষণা করে না। মৃত্যুর সংবাদের আশঙ্কা জাগায় মনে। করোনা সংক্রমণের পর এমন ভাবনায় আচ্ছন্ন সামাজিক মনোজগৎ। করোনা সংক্রমণের শঙ্কা এবং সতর্কতার চাপে ভাবলেশহীন জীবন। অঙ্কের হিসেবে শেষ ঠিকানায় পৌঁছানোর সংখ্যা হয়তো করোনাকালের আগের তুলনায় খুব হেরফের নেই, তবে কমেছে শেষ বিদায়ে স্বজনের উপস্থিতি। এমন পরিস্থিতিতে কাজ বেড়েছে স্বেচ্ছাসেবকদের, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর।
বেশিরভাগ ক্ষেত্রেই শেষ যাত্রায় সঙ্গী হচ্ছেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর স্বেচ্ছাসেবকরা। সংক্রমণের ভয়ে রক্তের সম্পর্ক যেন তেমন কার্যকর নয়। যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের ফ্যামিলিরা বুঝতেছে কি ভয়াবহ অবস্থা, যারা হয় নাই তারা আসলে বুঝতেছে না। কিন্তু সবার কাছে অনুরোধ, আমাদের নিজেদেরও দায়িত্বশীল হয়ে এই কোভিডের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। রায়েরবাজার কবরস্থান, একদিকে কবর খুঁড়ছেন, অন্যদিকে লাশ দাফন হচ্ছে। করণ করতে হয়, লাশ মাটি দিতে হয়, একরে কবরে সাইজ করতেছি। আর লোক হয়েছে মনে করেন 35 জন, তারপরও কুলাই দাঁড়িয়ে আছে না, কারণ এই যে লাশ হয়, অতিরিক্ত লাশ হয়। স্বেচ্ছাসেবায় লাশ দাফন ও সৎকারের সংখ্যা বেড়েছে জানাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আমরা লাস্ট 1 মাস থেকে কলের পরিমাণ আমাদের খুব বেড়ে গিয়েছে। আগে দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন প্ল্যান থাকতো যে আমরা সন্ধ্যাবেলা কল আসবে, পরে এখন দেখলাম যে আমরা সকালে কল পাচ্ছি বেশি, বিকেলে কল পাচ্ছি, রাতে কল পাচ্ছি। ঠিক 1 বছর আগে হচ্ছে ভর্তি করানোর পরে সে 1 সপ্তাহ 2 সপ্তাহ সে টিকে ছিল, আইসিইউতে সাথে সে লড়াই করেছে, ভেন্টিলেশনের সাথে লড়াই করেছে। বাট এবার হচ্ছে কি সরাসরি তাকে আইসিইউতে নিয়েছে, 2 দিন পরে সে মারা গিয়েছে। এখন এমন গেছে দিনে 56, এরপরে 52, আরও দেখা যায় যে আরও মাঝে মাঝে 60-70টা ডেড বডি আমাদেরকে দিনের মধ্যে অ্যারেঞ্জ বা ম্যানেজ করতে হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদেরও অন্তিম সৎকারে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। আমাদের যে ভলান্টিয়ার বাহিনী আছে তারা অত্যন্ত পারদর্শী হয়ে পড়ছে, অভিজ্ঞতা সম্পন্ন হয়ে পড়ছে। এখন কিন্তু আমরা প্রতিদিন গড়ে 3 থেকে 4টি শব্দ এখানে দাহ করতে হয়। এখন যদি রানিং কোনো ডেড বডি সনাতন ধর্মাবলম্বী হোক বা খ্রিস্টান বা বৌদ্ধ, তারা মানে করে কোয়ান্টাম করে। রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় সরকারি কবরস্থান আছে 10টি। এখন পর্যন্ত গবেষণার তথ্য অনুযায়ী মৃতদেহ থেকে করোনা ভাইরাস ছড়ায় না, তাই সরকার নির্ধারিত কবরস্থান ছাড়াও বিভিন্ন কবরস্থানে দাফন হচ্ছেন অনেকেই। সময়টা এখন খুবই খারাপ, এটা সবারই জানা। তার থেকে বড় বেশি বেদনাদায়ক হলো শেষ যাত্রার এই সময়টিতে রক্তের সম্পর্কের স্বজন শুভাকাঙ্ক্ষীদের অনুপস্থিতি। এই বাস্তবতা মেনে আমাদের প্রত্যেককেই শক্ত হয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর সেটা সম্ভব এই নীরব ঘাতক করোনা ভাইরাসের সংক্রমণকে রোধ করা। আর সেটা সম্ভব শুধু প্রত্যেকের নিজেরই ব্যক্তিগত সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই। সর্বাত্মক লকডাউনে গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি চলছে রাজধানীতে। সড়কে পুলিশ চেকপোস্ট থাকলেও অধিকাংশ স্থানে নেই তৎপরতা। তবে কিছু চেকপোস্টে হয়রানির অভিযোগ আছে। এদিকে দোকানপাট খোলার ঘোষণায় শপিং মল ও মার্কেটগুলোতে চলছে প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনের 4র্থ দিন। সকাল থেকেই রাজধানীর সড়কে মানুষ ও গাড়ির চাপ, কোথাও কোথাও গাড়ির জটলা। রাজধানীর রাসেল স্কয়ার, এখানে পুলিশের চেকপোস্ট আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই জেরার মুখে পড়ছে মোটরসাইকেল আর সিএনজি অটোরিকশা। আছে নানা অভিযোগ। ডায়ালাইসিসের ব্যবস্থাপত্র থাকা সত্ত্বেও রেকার বিল গুনতে হয়েছে, এমন অভিযোগ আছে চেকপোস্টে কর্মকর্তাদের বিরুদ্ধে। আমি একটা কিডনি পেশেন্ট হাসপাতালে যাচ্ছি ডায়ালিসিসের জন্য। গাড়ি নিয়ে বাইরেছি গা, এই জন্য মামলা রেকার বিল দিছে আমার 1200 টাকা। ট্রাফিক ইন্সপেক্টর জানান, মামলা করলে জরিমানা বেশি, তাই রেকার বিল করা হচ্ছে। এটা মামলায় গেলে 3000, 5000, কিন্তু ওই একই অপরাধের জন্য অনেক সময় তার আগে একটা রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে 1200 টাকা ফাইন করে ছাড়া হচ্ছে না। ডায়ালিসিস রোগী থাকলে এটা রেকার করা যাবে না। যদি এটা হয়ে থাকে তাহলে এটা আমাদের ভুল হয়েছে। রেকার বিল নেয়ার এমন অভিযোগ আছে একাধিক। এদিকে রোববার থেকে খুলছে দোকানপাট। এমন প্রেক্ষাপটে ধোয়া মোছার কাজ শুরু হয়েছে দোকানপাট ও শপিং মলে। দোকানপাট খোলার যেহেতু আদেশ দেওয়া হয়েছে, সো আমাদের প্রিপারেশন মোটামুটি আল্লাহর রহমতে ভালো। ঈদের আগেই দোকানপাট খোলার সিদ্ধান্তে খুশিও দোকানিরা। সব দিকে একটা শেষ কথা কি, যখন যদি খোলা থাকে কিছু না কিছু তো অবশ্যই হবে। দুর্যোগ অবস্থায় আছে বর্তমানে, তো এখন সরকারের ধন্যবাদ যেহেতু খুলছে। এদিকে দোকানে মার্কেটে যাতায়াতের জন্য মুভমেন্ট পাস লাগবে কিনা সে নির্দেশনা এখনো মাঠ পর্যায়ে আসেনি। শপিং মল খুললে, আলটিমেটলি দোকান খুললে তখন রাস্তায় প্রেশারটা বাড়বে আরও স্বাভাবিক। সেক্ষেত্রে ওই নির্দেশনা কিন্তু আমরা এখনো পাইনি যে কালকে থেকে ব্যবস্থাপত্র কি হবে। দোকানপাট খোলা রেখে স্বাস্থ্যবিধি কতটা কার্যকর হবে সে প্রশ্ন অনেকের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনে দেশ জুড়ে ঢিলেঢালা ভাব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
ময়মনসিংহ মহানগরীতে শপিং মল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ থাকলেও সড়কে যানবাহন সহ সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন একটা দেখা যায়নি। হাটবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজধানীতে ঢিলেঢালা লকডাউনে দোকানপাট আংশিক খুলেছে ব্যবসায়ীরা, তবে দোকানে ক্রেতাদের উপস্থিতি কম। সড়কে বেড়েছে ছোট যানবাহন ও মানুষের উপস্থিতি, রয়েছে ভ্রাম্যমাণ আদালতের টহল। রংপুরে মহাসড়ক ও সড়কগুলোতে যান চলাচল বেড়েছে। নগরীর 18টি পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষিত। হিলিতে বাজারের অধিকাংশ দোকানপাট খুলেছে দোকানিরা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে রোববার থেকে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণায় মাদারীপুরের বাংলা বাজার, শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। গণপরিবহনের ব্যাপারে লকডাউন শিথিল করা হলে আমাদের কিন্তু করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। করোনা টেস্টের দ্রুত ফলাফল প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। শনিবার থেকে ঢাকার 15টি এবং চট্টগ্রামে একটি বুথের মাধ্যমে বেসরকারি পর্যায়ে এই কার্যক্রম শুরু হয়। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি পরিচালক বলেন, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করে ফলাফল পেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। প্রথম দিনে 106 জনের নমুনা পরীক্ষা করে 12 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। দেখুন জসিম জুয়েলের রিপোর্ট। বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, বাড়ছে করোনা শনাক্ত এবং মৃত্যুর হার। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুততম সময়ে করোনা শনাক্ত করা যায়। করোনা প্রকোপ বাড়ায় শনিবার থেকে ঢাকা ও চট্টগ্রামে 16টি অ্যান্টিজেন টেস্ট বুথের কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। মগবাজারের একটি বুথে অ্যান্টিজেন টেস্ট করাতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেল। দ্রুত সময়ে ফলাফল পাওয়া যায়, তাই মানুষের আগ্রহ বেশি এই পরীক্ষায়। রেজাল্টটা যদি আমরা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাই, তাহলে সংক্রমণটা ছড়ানোর থেকে আমরা বাঁচাতে পারবো। এটা যদি আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে দেয় অবশ্যই এটা অনেক ভালো। ছেড়ে ছেড়ে জ্বরটা আসতো, তো সাসপেক্ট হয়তো আমি ফিল করছি এইভাবে, যে এই জন্য আসলে যে টেস্ট করানোর জন্য চলে আসলাম। আমার কাছে ওদের টেস্ট যথেষ্ট অথেন্টিক মনে হচ্ছে। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের পরিচালক বলেন, এই কার্যক্রমের সুফল পেতে দেশের সব অঞ্চলে এই টেস্ট ছড়িয়ে দিতে হবে। আর টেকনিক্যাল ম্যানেজার মিরানা জামান বলেন, যারাই পরীক্ষা করতে আসছেন তাদের দ্রুত সময়ের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া হচ্ছে। সরকার শুধু ঢাকা এবং চট্টগ্রাম নয়, দেশের অন্যান্য জেলায়ও এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ব্যবস্থা চালু করবেন। RT-PCR টেস্ট, যেটা কিনা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, সেটার উপরে চাপ কমে আসবে। অ্যান্টিজেন টেস্টের জন্য স্যাম্পল নিব এবং RT-PCR এর জন্য স্যাম্পল নিব। যদি অ্যান্টিজেন টেস্টে যদি সে পজিটিভ চলে আসে, তাহলে সে 30 মিনিটের মধ্যে সে রিপোর্ট পেয়ে যাবে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত টেস্ট কার্যক্রম চলবে। প্রতিটি বুথে 150টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলেও জানান তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে 29 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলিং ব্যর্থতায় 3 উইকেটে স্বাগতিকদের সংগ্রহ 512 রান। অধিনায়ক দিমুথ করুণারত্নে 234 ও ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন 154 রানে। আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়ে দুদল। দেখুন পারভেজ কোকনের রিপোর্ট। করুণারত্নে ও ডি সিলভার জমাট ব্যাটিংয়ের সামনে তাইজুল তাসকিনদের বোলিং কোনো বিপদই সৃষ্টি করতে পারেনি। পাল্লেকেলের 22 গজ এখনও ব্যাটিং বান্ধব। উইকেটের যেমন আচরণ, টাইগার বোলারদের কিছুই করার ছিল না। ব্যাটসম্যান বোল না করলে এই পিচে উইকেট পাওয়া কঠিন। উইকেট নিতেই 2 স্পিনার মেহেদী ও তাইজুলকে দিয়ে বেশি বল করান মমিনুল। অবশ্য তাতে লাভ হয়েছে করুণারত্নে ও
ও ধনঞ্জয়ার। দুইজনেই স্পিনারদের বিপক্ষে রান বের করতে সিদ্ধহস্ত। করোনা রত্নে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। নিজের 196 রানের সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে রেকর্ড গড়েন এই ওপেনার। অধিনায়কের সাথে জুটিতে ডি সিলভাও গড়েন ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি। তাদের আধিপত্যে ক্যান্ডি টেস্টে 4র্থ দিনে দুঃখছে বাংলাদেশ। প্রথম সেশনে 31 ওভারে 102 আর দ্বিতীয় সেশনে 30 ওভারে 111 রান তুলে নিয়েছিল এই জুটি। অবশ্য তৃতীয় সেশনে 5 ওভার খেলা হওয়ার পরই আলোর স্বল্পতায় অনেকটা সময় খেলা বন্ধ ছিল। তবে পরে আকাশ কিছুটা পরিষ্কার হলে ফের খেলা মাঠে গড়ায়। তবে আবার খেলা বন্ধ হলে মাঠে গড়ায়নি খেলা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। টিকা সংগ্রহ নিয়ে সরকারের উদ্যোগে জাতি হতাশ, বলছে বিএনপি। খাদ্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা। আরমানিটোলায় দগ্ধ 20 জনের চিকিৎসা চলছে। আইসিইউতে 4 জন, কেউ শঙ্কামুক্ত নয়। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনার টিকা সংগ্রহ নিয়ে সরকারের উদ্যোগে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, সরকার সময় মতো টিকা সংগ্রহ করতে না পারলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। রাশিয়া এবং চীনের কাছ থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও দেরি হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এদিকে করোনার কারণে খাদ্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও করছেন মির্জা ফখরুল। করোনার টিকা সংগ্রহের ক্ষেত্রে যে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং দূরদৃষ্টি অভাবের কারণে আজকে নতুন অনিশ্চয়তা গোটা জাতিকে হতাশিত করে ফেলছে। রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ শেয়ার বাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টিকা সরবরাহের এক চেটিয়া সুবিধা দিতে গিয়ে আজ সমগ্র জাতিকে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছে ভোটারবিহীন দুর্নীতিবাজ বর্তমানের সরকার। চট্টগ্রামে ভ্রাম্যমাণ করোনার নমুনা সংগ্রহ শুরু হয়েছে গাড়িতে। প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে অন্তহীন ফাউন্ডেশন ও গাউসিয়া কমিটি যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। সপ্তাহের 6 দিন 6টি নির্ধারিত স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা। কম সময়ে ঝামেলাহীন নমুনা দিতে পারায় খুশি সাধারণ মানুষ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকা থেকে বাকলিয়ায় বিশেষায়িত ভ্রাম্যমাণ গাড়িতে করোনার নমুনা দিতে এসেছেন 75 বছর বয়সী মঞ্জু বসু। 14 দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য যেতে চান না, দূরত্ব এবং নানা ঝুঁকি ঝামেলার জন্য। এখানে এসেছি আমি একটু পরীক্ষা করবো। 100 টাকা সরকারি ফির বিনিময়ে মঞ্জু বসুর মতো প্রতিদিনই ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা দিতে আসছেন অনেকে। আর অসচ্ছল মানুষ এই গাড়িতে বিনামূল্যে নমুনা দিতে পারছেন। বিআইটিডি বা অন্য যেটাই বলেন অনেকটা দূরে, প্লাস হচ্ছে ওখানে অনেক মানুষের ভিড়, তো সেখানে হয়তো সংক্রমণের আশঙ্কাটা আরো একটু বেশি থাকে, সেই জন্য এখানে আসে। আমার কাছাকাছি একটা বুথ বসছে, সেই জন্য আমি এখানে আসছি। বাসা থেকে কাছে আছে, মানুষ কম, ওই জন্য। বিআইটিআইডি ও সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় বিশেষায়িত এই গাড়িতে প্রতিদিন নমুনা সংগ্রহ করা যাচ্ছে অন্তত 30টি। বেশি মানুষ আসলে তাদেরকে অন্য আরেকটা ডিসপেন্সারিতে পরের দিন আমাদের থাকে, ওইখানে রেফার করে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দিলে মানুষের দুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ গাড়িতে এই নমুনা সংগ্রহের কাজ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন। সংগৃহীত নমুনা পাঠানো হয় বিআইটিআইডিতে। পজিটিভ হওয়া রোগীদের দ্রুততম সময়ে ফাউন্ডেশনের উদ্যোগে ফলাফল জানিয়ে দেওয়া হয়। যারা পজিটিভ হয় ওনাদেরকে আমরা 48 ঘন্টার ভিতরে মোবাইলে জানিয়ে দেওয়া হয়, আর অন্যদেরকে সবাইকে মেসেজের মাধ্যমে 72 ঘন্টার ভিতরে আমরা জানিয়ে দিই ওনাদের রেজাল্টটা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, কিট সীমিত হওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। গাড়ি এবং কিট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। অন্তত মিনিমাম 50টা কিট দিলে এবং একই সাথে আমরা যদি আরেকটা গাড়ি বাড়াতে পারি এবং আরও 6টা স্পট যদি আমরা নির্ধারণ করতে পারি চট্টগ্রামে, তাহলে অনেক লোক মাত্র 100 টাকা দিয়ে তারা বড় একটা ভোগান্তি থেকে রক্ষা পাবে। প্রতি শনিবার বাকলিয়া, রোববার হালিশহর, সোমবার আগ্রাবাদ, মঙ্গলবার বাইজিদ বোস্তামি, বুধবার নিউ মার্কেট এবং বৃহস্পতিবার বহদ্দারহাট এলাকায় চলছে নমুনা সংগ্রহের কাজ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
দেশের দক্ষিণাঞ্চলের 2 জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বরিশালে গত 2 সপ্তাহে কেবল জেনারেল হাসপাতালেই ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 800 জন। পিরোজপুর জেলাতেও বাড়ছে ডায়রিয়া রোগী। বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন 60 থেকে 70 জন। এই জেলায় গত মাসে 1800-র বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। বরিশাল প্রতিনিধি সুকেন্দু এদবর ও পিরোজপুর প্রতিনিধি শিনা আফরোজের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। বরিশাল জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড 4টি, এর মধ্যে 2টি মহিলা ওয়ার্ড। প্রতিদিন গড়ে ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে 60। এ সংখ্যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ। এদিকে রোগীর তুলনায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। আর শয্যা সংকটে অনেককে খোলা মাঠে চিকিৎসা নিতে হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানা ও চলমান আবহাওয়ার প্রভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলছেন চিকিৎসকরা। গড়ে আমাদের প্রতিদিন 60 থেকে 70 জন রোগী আছে। আমরা আজকে যখন রাউন্ড দিয়েছি সকালে, তখন আমাদের 52 জন পেশেন্ট ভর্তি ছিল। রোগীর স্বজনদের অভিযোগ পরিবেশ অপরিচ্ছন্ন, আর প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে দেওয়ার কথা থাকলেও তা ঠিকমতো দেয়া হচ্ছে না। গরম রাত্রে গরম, ঠান্ডা পরে, দিনে গরম পরে, প্রচুর গরমের কারণে ডায়রিয়া হয়েছে। হঠাৎ করে বমি করে আর পাতলা পায়খানা। 2টা বাথরুম, কিন্তু সেই বাথরুমে যাওয়ার উপক্রম নাই, ময়লায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পুরো বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 25,693 জন। আর বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা 3,217। গেল এক সপ্তাহে বিভাগে আক্রান্ত হয়েছেন 4,557 জন। আর বরিশাল জেলায় আক্রান্ত হন 605 জন। এদিকে গেল ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে পিরোজপুর জেলায় ডায়রিয়া দেখা দেয়। মার্চ ও এপ্রিলে আক্রান্ত সংখ্যা আরও বেড়ে যায়। গেল এক মাসে পিরোজপুর জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 1,800 জন। এদের বেশিরভাগই শিশু। বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি আছেন শখানেক ডায়রিয়া রোগী, যাদের 95 জনই শিশু। ডায়রিয়া ওয়ার্ডের স্থান সংকুলন না হয় রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। বাবু 2 দিন যাবত ডায়রিয়া, এর জন্য ভর্তি করতে আসছি। আসলে তো বাবু নিয়ে বসে আছি, বেড পাই নাই। আমাদের বেড নেই বিধায় আমরা নিচে দিয়েছি, আমরা এখানে বসে আছি। এই অবস্থায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসক ও কর্মচারীরা। রোগী আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আমাদের যে শয্যা আছে তার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি ছিল। আমরা প্রত্যেকেই আমাদের চিকিৎসা সেবা দিয়েছি। চিকিৎসকরা বলছেন আবহাওয়ার পরিবর্তন ও খাবারের পানিতে লবণের মাত্রা বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পুরান ঢাকার আরমানিটোলায় মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডে আহত 20 জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে 4 জন আইসিইউতে রয়েছেন। তবে চিকিৎসাধীন কেউ শঙ্কামুক্ত নন বলে জানান ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর আরমানিটোলায় মোসা ম্যানশনের নিচতলায় আগুন লাগে। এখানে রাখা কেমিক্যালের আগুন ছড়িয়ে পড়লে মারা যান 4 জন, আহত হন 21 জন। আগুনের ঘটনার পর ভবনটি সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ ঘটনায় আহত 20 জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শনিবার সকালে তাদের দেখতে ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। পরে সচিব জানান, সরকারের পক্ষ থেকে সকলের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যে সহকর্মীরা, তাদের জন্য আমাদের যে রোগী আছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করছে। চিকিৎসাধীন কেউ শঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা। এই 20 জনের মধ্যে 4 জন আছে আইসিইউতে। যে 4 জন আইসিইউতে আছে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। 2 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে, আর বাকিরাও কোন যে একটা ভালো আইসিইউতে সেটা না। এবং বাইরে যারা আছে তাদেরও ইনহেলেশন বাইরে থেকে কিন্তু বোঝা যায় না। সবাই কিন্তু শঙ্কামুক্ত না। সরকার থেকে যতটুকু সাহায্য করা সবকিছু নির্দেশ আমাদের দেওয়া হয়েছে। এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে 26 এপ্রিল। 10 কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভবনের গ্যাস বিস্ফোরণে 11 জন দগ্ধ হওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক জানান, প্রধান কার্যালয়ের পরিচালক অপারেশন শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগমকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। শুক্রবার ভোরে তলা জামাই বাজার এলাকায় একটি ভবনের 3য় তলার একটি ফ্ল্যাটে রান্নাঘরের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে 11 জন দগ্ধ হন। মৌলভীবাজারের লাউয়াছড়া প্রাকৃতিক বনে আগুনে পুড়ে গেছে প্রায় 2 একর বনের গাছপালা। শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, দুপুর 12:30টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে একটি টিলায় ধোঁয়া দেখে লোকজন তাদের খবর দেয়। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 3 ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ফলদ বৃক্ষরোপণের উদ্দেশ্যে ওই এলাকায় কাজ করছিল শ্রমিকরা। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানী গ্রিন রোড এলাকায় হাসপাতালের রোগী, কর্মী ও আশপাশের এলাকার মেসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইফতার বাজার। গেল বছর লকডাউনে দোকান খুলতে না পারলেও এবার বেচা বিক্রি বেশ ভালো বলে জানান বিক্রেতারা। বাকিটা জানাচ্ছেন মফিউর রহমান। রাজধানীর গ্রিন রোড এলাকা। এই সড়কের দুপাশে বেশ কিছু নামিদামি হাসপাতাল, রয়েছে অনেক মেস। রোজার মাসে এখানে গড়ে ওঠে অস্থায়ী ইফতার দোকান। খাবার হোটেলগুলোতেও থাকে বাহারি ইফতারির পসরা। বেগুনি, পেঁয়াজু ছাড়াও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব, নান, রুটি, গ্রিল চিকেন, চিকেন চাপ সহ নানা সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মেসের বাসিন্দা ও হাসপাতালের রোগী কর্মীরা ইফতার সংগ্রহ করে বলে জানান দোকানিরা। হসপিটালের যারা রোগীর সাথে আসে তারা একটু ইফতারি নিয়ে যেতেছে, পার্সেল বিক্রি হইতেছে। বাস মেডিকেলে কাস্টমার আছে, লগ হসপিটাল আছে, রোগীর লগে যারা আসে তারা একটু আসে এখানে, স্থানীয়গুলো খায় এখানে। ব্যাচেলার লোকজন আছে যাদের বাসায় ইফতার মানে বানাতে একটু প্রবলেম হয় বা ওইরকম অ্যারেঞ্জমেন্ট নাই, ওনারাই বেশি টার্গেট কাস্টমার আমাদের। স্বাদে ভিন্নতা আনতে সেগুলো কিনছে বাসিন্দারা, আর যারা মেসে থাকেন তারা বাধ্য হয়ে ইফতার কিনছেন বলে জানান। যেগুলো সাধারণত ঘরে কমনলি হয় না, এগুলো আমরা এই দোকান থেকে কিনি। ওনারা যেহেতু ওই যে মোমোস খুব ভালো বানায়, এজন্য মোমোস দিচ্ছে আর সাসলিক নিচ্ছে আর কি। ডিম চপ নিয়েছি, তারপরে বেগুনি নিয়েছি, আলুর চপ, জিলাপি নিয়েছি। ব্যাচেলার থাকতে হয় তো এখানে আমরা ওই যে কিনে নিয়ে যাই। ইফতার ছাড়াও ডাব ও মৌসুমি ফল কিনছে রোজাদাররা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা দুর্যোগে ছিন্নমূল ও দরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। মাসব্যাপী এই কর্মসূচিতে থাকছে বিভিন্ন প্যাকেজে খাদ্য সহায়তা বিতরণ করা হবে হতদরিদ্র মানুষের মাঝেও। আদিত্য মামুনের রিপোর্ট। একদিকে করোনা দুর্যোগে নাস্তানাবুদ নিম্ন আয়ের মানুষ, তার উপর সর্বাত্মক লকডাউনে কমে গেছে আয় রোজগার। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। যুবলীগের এই কর্মসূচিতে থাকছে বিভিন্ন প্যাকেজে খাদ্য সহায়তা। এমন উদ্যোগে সন্তোষ জানান খেটে খাওয়া মানুষেরা। যুবলীগের পক্ষ থেকে ইফতারিটা পাইলাম, এটা অনেক আনন্দিত, খুশি। আমাকে সাহায্য করো, আমাকে হুক নামুক দিয়ে যাও, রোজা ইফতার করে দোয়া করি তোমাকে। যুবলীগের তত্ত্বাবধানে এই কর্মসূচি চলবে বলে জানান এই নেতা। প্রতিদিন এই জায়গায় এরকম 400 লক্ষে আমরা রান্না করা খাবার পরিবেশন করব, যাতে বাজার করে 5 দিনের শুকনা খাবারও আমরা ইতিমধ্যে দিয়েছি। রাজধানীর মিরপুরে ইফতার বিতরণ কর্মসূচিতে যোগ দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। লকডাউনের সময় আর কি তারা যে এরকম ইফতার দিচ্ছে অনেক ভালো হয় স্যার। অসহায়রা যেন সহায়তা পায় তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, মানুষের জন্য মানুষের পাশে থাকবে যুবলীগ। সারা বাংলাদেশে রান্না করা খাবার মানুষের মাঝে বিতরণ করছি। অন্যায় অত্যাচার যারা করবে তাদের প্রতিরোধ করো। বর্তমান যুবলীগ আমরা সেই পথে হাঁটছি। ইফতার ছাড়াও করোনা মোকাবেলায় বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণের কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছে সংগঠনটি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর, নিরাপত্তায় এসেছে কাঠামোগত পরিবর্তন, কর্মপরিবেশ নিয়ে আপত্তি।
নিষেধাজ্ঞা নিয়ে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের সেনাপ্রধান, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরও 7 জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি ও সরাইল থানায় 2টি ও রেলওয়ে থানায় 1টি সহ মোট 56টি মামলা হয়েছে। এসব মামলায় 414 জন এজাহার নামাভুক্ত আসামি সহ অজ্ঞাতনামা 30 থেকে 35 হাজার মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত মোট 353 জনকে গ্রেফতার করা হয়েছে। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। এবার জানাবো খেলার খবর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আপাতত বন্ধ রয়েছে দেশের খেলাধুলা। চলতি মাসের শুরুতে জাতীয় ক্রিকেট লিগের 2 রাউন্ড হওয়ার পর স্থগিত রাখা হয়েছে। এবার প্রিমিয়ার লিগ ক্রিকেট হওয়ার সম্ভাবনা খুবই কম দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সম্ভাবনা একদমই নাকচ করে দেননি তিনি। প্রিমিয়ার লিগ শুরু করাটা খুব কঠিন, মানে আমি এরকম পরিস্থিতি থাকলে কোনো অবস্থাতেই খেলা মাঠে নামানো আমি অন্তত পার্সোনালি মনে করি এটা কোনোভাবেই উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা বায়োবাবল এনশিওর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত খেলাধুলার প্রশ্নই ওঠে না, সেটা একটা টিম হোক কি 10টা টিম হোক। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে চেলসির প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড লন্ডন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10:30টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে খেলবে চেলসি। 32 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে রয়েছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের 5 নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই ম্যাচে নিজেদের মাঠে এগিয়ে থাকা চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলে টপ করতে চায় দলটি। তবে নিজেদের ফর্ম ধরে রাখার প্রত্যাশা নিয়েই মাঠে নামবে চেলসি। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে ম্যাচটি। ইনজুরি আর করোনা ভাইরাসের থাবায় অনেক খেলোয়াড় বাইরে। দল গড়তে হচ্ছে জোড়াতালি দিয়ে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময় কিছুটা স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে দলে ফিরছেন এডেন আজার ও লুকা মদ্রিচ। ডিফেন্ডার ফেরলাদ মদি এখনও সুস্থ হয়ে ওঠেনি। তবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে তাকে পাওয়ার আশা করছেন জিদান। অধিনায়ক সার্জিও রামোসও ফেরার খুব কাছে বলে জানিয়েছেন কোচ। ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া আর্সেনাল হেরে বসল আবারও। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরল এভারটন। এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলরক্ষক লেনোর আত্মঘাতী গোলেই জিতেছে এভারটন। এবারে প্রিমিয়ার লিগে 2 লেগেই আর্সেনালকে হারল এভারটন। ম্যাচের শুরু থেকে বল দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। প্রথমার্ধে উল্লেখযোগ্য 3টি সুযোগের সবকটি পায় এভারটন। 76তম মিনিটে ডান দিকের বাইলাইন থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিশার্লিসনের নেওয়া শটে কোনো হুমকি ছিল না। সেটাই ধরতে গিয়ে তালগোল পাকালেন জার্মান গোলরক্ষক। বল তার ডান পায়ে লেগে খুঁজে নেয় ঠিকানা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। টাকা নেওয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নেই, বলছে বেক্সিমকো। আরও 83 মৃত্যু। করোনাকালে সংক্রমণের শঙ্কায় স্বজনহীন অন্তিম যাত্রা, দাফন সৎকারী স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনেও রাজধানীতে চলছে যানবাহন। শপিং মল খুলছে কাল, শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। 16 বুথে ব্র্যাকের অ্যান্টিজেন টেস্ট, 30 মিনিটই ফলাফল। প্রথম দিনে 106 জনের নমুনা পরীক্ষা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
হ্যাঁ